আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তৈরি করে দেখাবো সবার পছন্দের সিঙ্গারা রেসিপি। আর এটা এতই মজা হবে যে আপনি যাকে খাওয়াবেন সে মনে করবে যে এটা দোকান থেকে কিনেছেন। কেউ বিশ্বাসই করবে না যেটা বাসায় বানানো। আমার মতো করে যদি একবার আপনি বাসায় বানাতে পারেন তাহলে দেখবেন যে এতই মজা হবে আর দোকান থেকে কেনার কোনোই প্রয়োজন নেই। আর এটা চায়ের সাথে খেতে জাস্ট অসাধারণ লাগে। তাহলে চলুন আমরা ঝটপট রেসিপিটা দেখে নিই। তো রেসিপিটা শুরু করার আগে কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আপনার একটা কমেন্ট আর একটা লাইক আমাকে অনেক বেশি উৎসাহ দেয়। তাই পারফেক্ট একটা খাস্তা সিঙ্গারা তৈরি করার জন্য আমি প্রথমে একটি প্যানের ভিতরে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ তেল। সিঙ্গারার পুর তৈরিতে বেশি তেলের কোনো প্রয়োজন হয় না, তাই অল্প পরিমাণে তেল দিয়ে দিতে হবে। তারপর এখানে দিয়ে দিলাম প্রায় হাফ চা চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নটা হালকা একটু ভেজে নিয়ে আমি দিয়ে দিলাম এখানে প্রায় হাফ কাপ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে খুব ভালো মতো একটুখানি ভুনে নেব। এ পর্যায়ে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। পেঁয়াজের মধ্যে এরকম একটু লবণ দিয়ে দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো একটু দেখুন সুন্দর মতো নরম হয়ে গেছে আর একটু গোল্ডেন কালার হয়েছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা। এখন এই তেল আর পেঁয়াজের সাথে খুব ভালো মতো আদা রসুনটাকে ভেজে নিতে হবে। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে এখানে দিয়ে দিচ্ছি আমি গুঁড়া মশলা। তো প্রথমে দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়া, অল্প একটু লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া। এখানে নিশ্চয়ই খেয়াল করেছেন আমি লাল মরিচের গুঁড়াটা কম দিয়েছি, কারণ আমার ছোট ছেলেটা এটা খাবে, ওর খুবই সিঙ্গারা পছন্দ, এই জন্য আমি ঝালের পরিমাণ কম দিয়েছি, কারণ ও বেশি ঝাল খেতে পারে না। তো আপনারা অবশ্যই ঝালের পরিমাণটা কম বেশি বাড়িয়ে নেবেন। তো একটাকে খুব ভালো মতো আমি একটু ভুনে নিয়েছিলাম। ভালো মতো কষিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়েছি একটা টমেটো কুচি। আর টমেটোটা দেওয়ার পরে আবার একটু ভালো করে আমি মশলাটাকে ভুনে নেব। এই মশলাটা যত ভালো করে কষাবেন ততই সিঙ্গারার পুরের টেস্টটা অনেক বেশি ভালো হবে। তো ভালো মতো যখন সব কিছু কষানো হয়ে গেছে সে পর্যায়ে আমি এরকম ছোটো ছোটো কিউব করে কাটা আলু দিয়ে দিলাম। তো আমি এখানে প্রায় 5টা মিডিয়াম সাইজের আলু এরকম কিউব করে কেটে নিয়েছিলাম। আলুটা খুব ভালো মতো মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম প্রায় হাফ কাপ মতো ফ্রোজেন মটরশুঁটি। যদি আপনাদের কাছে ফ্রেশ মটরশুঁটি থাকে তাহলে সেটা দিতে পারেন, অবশ্য না দিলেও হবে, কোনো প্রবলেম নাই। এখন অল্প অল্প করে পানি দিয়ে এটাকে খুব ভালো মতো কষিয়ে আমি আলুটাকে সেদ্ধ করে নিতে হবে। যেহেতু আলুটা কিউব করে কাটা অবশ্যই পানি ব্যবহার করতে হবে, তা না হলে কিন্তু আলুটা ভালো মতো সেদ্ধ হবে না। তো আমার এখানে মোট হাফ কাপ মতো পানি লেগেছে আলুটাকে সেদ্ধ করতে। তো আলু যখন ভালো মতো সেদ্ধ হয়ে যাবে সে পর্যায়ে এরকম একটা ম্যাশার দিয়ে আমি একটু ভালো করে ম্যাশ করে নেব। বেশি ম্যাশ করা যাবে না, মানে কয়েকবার একটু এভাবে চাপ দিলেই হবে। এতে করে এই পুরটা একটু আঠালো টাইপের হবে, কিন্তু অতিরিক্ত যদি ম্যাশ করে ফেলেন তাহলে কিন্তু এটা ভর্তা হয়ে যাবে। তো আমাদের একটু আস্তে আস্তই রাখতে হবে, মানে একটু ভাঙা একটু মানে আস্ত এরকম। তো এই তো আমাদের পুরটা একদম রেডি হয়ে গেছে। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপ মতো ধনিয়া পাতা কুচি। একটা ছোট সাইজের কাঁচামরিচ আমি এখানে কুচি করে দিয়ে দিয়েছি। এখন আবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই তো আমাদের পুরটা রেডি হয়ে গেছে। আপনারা চাইলে এভাবেও রাখতে পারেন, তবে এই পুরের টেস্টটা অনেক বেশি ভালো হয় যদি অল্প একটু চাট মশলা ব্যবহার করেন। তো আমি এখানে প্রায় 1 চা চামচ মতো চাট মশলা ব্যবহার করেছি। এতে করে এর ফ্লেভারটা মাশাআল্লাহ অনেক ভালো আসে। আর তারপরেও যদি আপনাদের হাতের কাছে চাট মশলা না থাকে তাহলে কোনোই প্রবলেম নেই, না দিলেও এটা অনেক ভালো লাগবে খেতে। তো এই তো আমাদের পুরটা রেডি হয়ে গেছে। এখন চলে যাব সিঙ্গারার ডো তৈরি করতে। এই জন্য একটি মিক্সিং বোলে আমি নিয়ে নিচ্ছি এখানে 4 কাপ ময়দা। আমি একটু বেশি করেই বানাচ্ছি, কারণ আমি কিছুটা ফ্রোজেন করব আর কয়েকটা ভেজে আপনাদেরকে দেখাবো। তো এই 4 কাপ ময়দার জন্য আমি এখানে দিয়েছি 1 চা চামচ কালো জিরা, 1 চা চামচ লবণ, আর এখানে আমি তেল দিয়ে দিলাম। তেল আর ঘি মিলিয়ে হাফ কাপ। প্রতি 1 কাপ ময়দার জন্য আপনাদেরকে 2 টেবিল চামচ ঘি বা তেল ব্যবহার করতে হবে সিঙ্গারা তৈরির ক্ষেত্রে। তো আমি এখানে যেহেতু 4 কাপ পরিমাণ ময়দা নিয়েছি এজন্য আমার হাফ কাপ পরিমাণ তেল বা ঘি লেগেছে। তো এটা আমি দুটা মিলিয়ে দিয়েছি, মানে তেল অর্ধেকটা আর ঘি অর্ধেকটা। তো এখন হাতের সাহায্যে খুব ভালো মতো এটাকে ময়ান করে নিতে হবে। খুব ভালো করে এরকমভাবে একটু ঝুরঝুরা করে নিতে হবে, তাহলে কিন্তু সিঙ্গারাটা খুব বেশি খাস্তা হবে। তো যখন দেখবেন ভালো মতো মিশে গেছে তখন এরকম মুঠো করলেই এরকম দলা হয়ে যাবে, আর যদি হালকা একটু চাপ দেন তাহলে এরকম ঝুরঝুরে হয়ে যাবে। তো এটা হচ্ছে পারফেক্ট সিঙ্গারা তৈরির জন্য আমাদের ময়দাটা রেডি করতে হয়। তো
তো এখন আমি হালকা ঠান্ডা পানি দিয়ে আমি একটা ডো বানিয়ে নিচ্ছি। অল্প অল্প করে পানি অ্যাড করতে হবে আর ডোটা বানিয়ে নিতে হবে। খুব বেশি পানি দিয়ে ফেললে অনেক সময় দেখা যায় ডোটা অনেক বেশি নরম হয়ে যায়। তো এই জন্য অল্প অল্প করে পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিতে হবে। যেহেতু এই ময়দাতে তেলের পরিমাণটা একটু বেশি থাকে তাই পানির পরিমাণটা কম লাগবে, তো একটু বুঝে শুনে অ্যাড করতে হবে। তো এটা আমাদের ডোটা মাখা হয়ে গেছে। এরকম একটা অমসৃণ টাইপের ডো হবে, খুব বেশি স্মুথ হবে না, এরকম অমসৃণ টাইপের হবে। এখন এটাকে আমি একটা ভেজা সুতি কাপড় বা টিস্যু দিয়ে এটা ঢেকে রাখবো প্রায় 10 মিনিটের জন্য। আর 10 মিনিট পরে আমি সিঙ্গারা বানিয়ে দেখাচ্ছি। তো ফিরে আসলাম 10 মিনিট পরে। আমি পুরটাকে একটা প্লেটে নিয়ে নিয়েছি আর এই পর্যায়ে পুরটা ঠান্ডা হয়ে গেছে। এখন এই তো আমাদের সিঙ্গারার ডোটা রেডি হয়েছে। এখন এই ডোটাকে আমি 2 ভাগ করে প্রথমে লম্বা করে রোল করে ছোট ছোট টুকরো করে কেটে নেব। তো যতটুকু পরিমাণ আপনারা সিঙ্গারার সাইজ করতে চান সেই অনুযায়ী আপনারা ডোটা করে নেবেন। তো আমি যেহেতু একটু বড় সাইজের সিঙ্গারাই করছি, এজন্য এখানে আমি মোট 12টা এরকম ছোট টাইপের টুকরো করে নিয়েছি। আর এই 12টা থেকে আমার মোট 24টা সিঙ্গারা তৈরি হবে। তো আপনাদের পছন্দ মতো আপনারা ছোট বড় করে নিতে পারেন। তো যখন এরকম কাটা হয়ে যাবে এটাকে আবার একটা বাটিতে তুলে সেই বাটিতে আমি এরকম একটা টিস্যু পেপার দিয়ে আবার ঢেকে রাখবো যাতে ওপরটা ড্রাই না হয়ে যায়। এখন একটা টুকরো ছোট ডো নিয়ে আমি এরকম লম্বা করে বেলে নিচ্ছি। একটু লম্বা করে বেলে নিতে হবে, মানে পেটের কাছ থেকে একটুখানি মোটা থাকবে আর কোণার দিকে একটু লম্বা থাকবে। এতে করে সিঙ্গারাটা অনেক ভালো হয়, মানে ডিম্বাকৃতির করতে হবে আর কি। তো রুটিটার আমি মাঝ বরাবর কেটে নিলাম আর কাটা অংশতে এরকম একটুখানি পানি লাগিয়ে নিচ্ছি। তারপর এভাবে আমি ফোল্ড করে দিলাম। এরকম ফোল্ড করে দিলে এরকম 3 কোণা হয়ে যাবে। এরকম যখন একটা 3 কোণা পকেটের মতো হবে, এখন এর ভেতরে আমি পুরটা ভরে দেব। তো আমি এখানে মোটামুটি একটা পুর ভরতে হবে, খুব বেশি পুর ভরা যাবে না। যদি অতিরিক্ত পুর ভরে ফেলেন তাহলে কিন্তু এটা হচ্ছে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো মোটামুটি একটা পুর ভরে নিতে হবে। তারপরে চারিদিকে আবার একটুখানি পানি লাগিয়ে দিলাম। তারপরে এক পাশে এভাবে উঠিয়ে নিয়ে এসে একটুখানি চেপে দিয়েছি আর অন্য পাশটা এভাবে উঠিয়ে নিয়ে এসে এই পাশের কোণাতে আমি লাগিয়ে দিলাম। তো দেখুন সিঙ্গারাটা হয়ে গেল। ঠিক একইভাবে এখন আমি সবগুলো তৈরি করে নেব। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি। তো এই তো আরও একটা সিঙ্গারা হয়ে গেল। ঠিক একইভাবে এখানে আমি মোট 24টা সিঙ্গারা বানিয়ে ফেলেছি। এখন এই সিঙ্গারাগুলো আপনারা চাইলে এখন পুরোটাই ভেজে নিতে পারেন। আর আমি যেহেতু আমাদের পরিবারের সদস্য সংখ্যা কম, এজন্য আমি অল্প কয়টা ভাজবো আর বাকিটা আমি ফ্রোজেন করব। তো ভিডিওটা শেষেই ফ্রোজেন কিভাবে করতে হয় আমি সেটা দেখিয়ে দেব। তার আগে চলুন আমরা সিঙ্গারাটাকে ভেজে নেই। তো সিঙ্গারাটা ভাজার জন্য আমি আগে থেকে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছিলাম। তেলটা যখন একদম কুসুম গরম আছে, মানে খুব গরম হয়নি, কুসুম গরম তেলের মধ্যে আমি সিঙ্গারাগুলোকে দিয়ে দিচ্ছি। যদি সিঙ্গারাটা অতিরিক্ত গরম তেলে ভাজা হয় তাহলে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে, মানে পারফেক্টভাবে খাস্তা হবে না। তাই কুসুম তেলের মধ্যে সিঙ্গারাগুলোকে দিয়ে আস্তে আস্তে এটাকে সময় নিয়ে ভাজতে হবে। সিঙ্গারা যত সময় নিয়ে ভাজবেন ততই সিঙ্গারার টেস্ট ও টেক্সচারটা অনেক ভালো হয়। তো আমি সময় নিয়ে একটু আস্তে ধীরে এটাকে ভেজে নেব, মানে চুলার আঁচটা এই পর্যায়ে মিডিয়ামে রয়েছে। আমি চেষ্টা করেছি এই রেসিপিতে পুরোটা আপনাদেরকে টিপস সহ দিতে, যাতে যারা প্রথমবার সিঙ্গারা তৈরি করবেন তাদের জন্য একদম পারফেক্ট দোকানের মতো হয়। আর সিঙ্গারাগুলো অবশ্যই এরকম ডুবো তেলে ভাজতে হবে, তাহলে দেখবেন কিছুক্ষণ পরে সিঙ্গারাগুলো উপরের দিকে ভেসে উঠেছে। আর এরকম হালকা হাতে নেড়ে চেড়ে দিলে সিঙ্গারাগুলো চারিদিকে সুন্দর কালার হবে। তো এরকম ঘুরিয়ে ঘুরিয়ে আমার সিঙ্গারা ভাজতে সময় লেগেছে প্রায় 15 মিনিট। 15 মিনিট পরে দেখুন কত সুন্দর কালার চলে এসেছে। আর আমি এর থেকে বেশি ভাজবো না, যখন এরকম গোল্ডেন কালার হয়ে যাবে সে পর্যায়ে এটাকে আমি উঠিয়ে নেব, কারণ উঠিয়ে নেওয়ার পরে এটা আরেকটু সুন্দর কালার চলে আসবে।
আর এর থেকে বেশি ডার্ক করলে এটা দেখতে ডার্ক হয়ে যাবে, তো তখন আর ভালো লাগবে না। তো আমি এরকম গোল্ডেন থাকতে থাকতে এটাকে উঠিয়ে নিচ্ছি। তো এটা আমি তেল ঝরিয়ে একটা কিচেন টিস্যুর উপরে উঠিয়ে নিয়েছি। আর বাকি সিঙ্গারাগুলোকে আমি 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখেছিলাম, মানে ডিপ ফ্রিজে। আর ডিপ ফ্রিজের পরে দেখুন এটা অনেকটা শক্ত হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি একটা জিপলক ব্যাগের মধ্যে ঢুকিয়ে এটাকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। তো প্রথমে অবশ্যই এরকম ছড়ানো একটা পাত্রে নিয়ে তারপরে এটাকে ডিপ ফ্রিজ করতে হবে। যখন একটু শক্ত হয়ে যাবে সে পর্যায়ে এরকম একটা জিপলক ব্যাগের মধ্যে ঢুকিয়ে এটাকে আপনারা ফ্রোজেন করতে পারবেন প্রায় 6 মাসের মতো। আর যেদিন সিঙ্গারাটা ভাজবেন তার 1 ঘন্টা আগে এই ফ্রোজেন সিঙ্গারাগুলোকে বের করে একটা ছড়ানো পাত্রে রেখে দিতে হবে প্রায় 1 ঘন্টা। যখন একটু রুম টেম্পারেচারে চলে আসবে তখন হালকা কুসুম গরম তেলের ভিতরে দিয়ে সিঙ্গারাটাকে একটু সময় নিয়ে ভেজে নিলে এরকম পারফেক্ট একটা সিঙ্গারা তৈরি হয়ে যাবে। সিঙ্গারাটা আমি এখানে কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে সার্ভ করেছি। আপনারা আপনাদের পছন্দের মতো চাটনির সাথেও সার্ভ করতে পারেন। আর সাথে অবশ্যই আমার ফেভারিট দুধ চা রয়েছেই। আর এই তো দেখুন সিঙ্গারাটা কতটা পারফেক্ট হয়েছে, একদম দোকানের মতো হয়েছে। আর টেক্সচার আর খেতে মাশাল্লাহ দারুণ হয়েছিল। মাঝে মাঝে আমার নিজের উপরে নিজেরই গর্ব হয় যে না আমি সত্যি পেরেছি। তো ইনশাল্লাহ আপনারাও খুব ভালো মতো পারবেন যদি আমার এই রেসিপিটা একদম পারফেক্টভাবে ফলো করেন, তাহলে আপনাদের সিঙ্গারাগুলো এরকম পারফেক্ট। আজকে তৈরি করে দেখাচ্ছি সবার পছন্দের রসগোল্লা মিষ্টি। রসগোল্লা মিষ্টির রেসিপি আমার চ্যানেলে অনেকগুলোই রয়েছে, তবে আজকেরটা একটু স্পেশাল। আজকে তৈরি করে দেখাচ্ছি স্পঞ্জ রসগোল্লা। এটা মানে ছোট বড় সবাই খুব পছন্দ করে, এতটাই মজার হয়। এটা সবথেকে বেশি পছন্দ করে কারণ এটা বেশি মিষ্টি হয় না, খুব কম মিষ্টির হয়। আর এটার রসগুলো একদম চিপে ফেলে তারপরেও খাওয়া যায়, আবার এমনিও খাওয়া যায়, এতটাই মজা হয়। তাহলে চলুন আমরা ঝটপট এই স্পঞ্জ রসগোল্লা কীভাবে তৈরি করতে হয় রেসিপিটা দেখে নেই। তো রসগোল্লাটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 1 কেজি দুধ, অর্থাৎ মেজারমেন্ট কাপের 4 কাপ দুধ নিয়েছি। আর এর ভেতরে আমি দিয়ে দিলাম প্রায় 1 টেবিল চামচ বাটার। যেহেতু এখানকার দুধে একটু ফ্যাটের পরিমাণ কম থাকে এজন্য আমি বাটারটা ব্যবহার করেছি। বাংলাদেশি দুধ হলে এখানে বাটার ব্যবহার করার কোনোই দরকার নেই, বাংলাদেশের খাঁটি দুধ দিয়ে এটা করতে পারবেন। এখন দুধটাকে ভালো মতো ফুটিয়ে নেব। যখন ভালো মতো ফুটে যাবে সে পর্যায়ে এখানে আমি একটু দুধের টেম্পারেচার কমানোর জন্য 1/2 কাপ ঠান্ডা পানি দিয়ে দিলাম। একটু নেড়েচেড়ে দেবো, এতে করে দুধের টেম্পারেচারটা কমে যাবে। এখন দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ ভিনেগার ও 2 টেবিল চামচ পানিতে এরকমভাবে মিশিয়ে নিয়েছিলাম, সেই মিশ্রণটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এখন আস্তে আস্তে নেড়ে চেড়ে ছানাটা কাটিয়ে নেব। খুব দ্রুত নাড়ার দরকার নেই, আস্তে আস্তে করে নাড়লেই ছানাটা খুব ভালো মতো হয়ে যায়। তো এই তো দেখুন কত সুন্দর মতো হয়ে গেছে। এখন খুব দ্রুত এই ছানাটাকে আমি একটা স্ট্রেনারের উপরে ঢেলে নিচ্ছি। এই কাজটা খুব দ্রুত করতে হবে, তা না হলে কিন্তু ছানাটা শক্ত হয়ে যেতে পারে। তো এই জন্য আমি আগে থেকে সব কিছু রেডি করে রেখেছিলাম, তারপরে ছানাটা দিয়ে ভালো মতো আমি নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। এতে করে ছানা থেকে যে এক্সট্রা টক ভাবটা ছিল সেটা চলে যাবে। আর এই যে দেখুন কতটা সফট ছানা তৈরি হয়েছে। এরকম একটু সফট করে ছানা তৈরি করলেই আপনার সবগুলো মিষ্টি পারফেক্ট হবে। এখন ছানা থেকে আমি হাত দিয়ে চেপে চেপে পানিগুলো বের করে দিয়ে এটাকে ঝুলিয়ে রাখবো 15 মিনিটের জন্য। এর থেকে বেশি রাখার দরকার নেই, 15 মিনিট রাখলেই হবে। আর এই 15 মিনিটের মধ্যে আমি চিনি শিরা তৈরি করে নিচ্ছি। তো এই জন্য এখানে 1 কাপ আমি চিনি নিয়েছি, সাথে পানি দিয়ে দিলাম 2 কাপ। এখন এই চিনিটাকে আমি ভালো মতো বলক উঠিয়ে নেব। যখন 2 থেকে 3 বার মতো ফুটে উঠবে সে পর্যায়ে আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এটা আমাদের রসগোল্লার শিরা হবে। এই শিরাতে আর আমরা রসগোল্লাটা কুক করব না, এটা আলাদা করে রেখে দিচ্ছি। এটা ঠান্ডা হোক ততক্ষণে আমরা এখন রসগোল্লাটা বানিয়ে নিই। তো রসগোল্লা বানানোর জন্য আমি এখানে যে আগে থেকে ছানা তৈরি করে রেখেছিলাম সেটা নিয়ে নিচ্ছি। এখন হাত দিয়ে খুব ভালো করে এটাকে আমি ম্যাশ করে নেব। ছানাটাতে একটুখানি হালকা হালকা পানি রয়েছে, এতে কোনো সমস্যা নেই, এতে করে অনেক বেশি ক্রিমি একটা ছানা তৈরি হবে। তো আমি প্রথমে হাত দিয়ে একটু ভালো করে চটকে নিচ্ছি, তারপরে হাতের তালু দিয়ে ভালো করে আমি এটাকে ম্যাশ করে নেব। ছানা যত ভালো করে মথা হবে ততই ছানার মিষ্টি খুব ভালো মতো হয়। তো খুব ভালো করে আমি 3 থেকে 4 মিনিট মতো মথে নেব। যদি ছানা আপনাদের পারফেক্ট হয় এর থেকে বেশি মথার দরকার নেই। যদি মনে হয় ছানাটা ড্রাই হয়ে গেছে আর ক্রিমি হচ্ছে না, সেক্ষেত্রে অল্প একটু হাতে পানি লাগিয়ে একটু ক্রিম ছানা করে নিতে হবে। দেখুন আমার ছানাটা অনেক বেশি ক্রিমি হয়েছে। তো এখন একটা স্ক্র্যাপার দিয়ে আমি যেই টেবিলের উপর রেখে মানে লেগে গেছিলো ছানাগুলো, সেগুলোকে একটু একসাথে করে নিচ্ছি।
এরকম একটা স্ক্র্যাপার ব্যবহার করলে ছানাটা খুব ভালো মতো মানে এক জায়গায় করা যায়। তো আপনারা চাইলে এই পর্যায়ে মিষ্টিগুলোকে বানিয়ে নিতে পারেন, কিন্তু আমি একটু বাইন্ডিংয়ের জন্য হাফ চা চামচ এখানে ময়দা ব্যবহার করছি। আপনারা চাইলে এখানে হাফ চা চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন। এরকম একটুখানি ময়দা বা কর্নফ্লাওয়ার ব্যবহার করলে আপনাদের এই রসগোল্লাটা মানে শিরায় দেওয়ার পরে ফেটে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এখন আবার একটু ভালো করে মথে নিয়েছি, আর এই যে দেখুন এখন একদম পারফেক্ট হয়ে গেছে। এখন হাতে সামান্য একটু ঘি মাখিয়ে আমি ছোট ছোট বল তৈরি করে নেব। গ্লাভস দিয়ে তৈরি করার সময় আমার কাছে মনে হচ্ছিলো যে উপরে দাগ হয়ে যাচ্ছে মিষ্টির, এজন্য আমি গ্লাভসটা খুলে নিয়েছি আর হাত দিয়েই বানাচ্ছি। হাতে একটু ঘি মেখে নিলে এই বলসগুলো অনেক সুন্দর মতো স্মুথ হয়, তো এটা অবশ্যই খেয়াল রাখবেন। আর অবশ্যই ক্র্যাক ফ্রি মিষ্টি বানাতে হবে। যদি মিষ্টিতে ক্র্যাক থাকে তাহলে কিন্তু সেই মিষ্টি শিরা দেওয়ার পরে ফেটে যাবে। তো ক্র্যাক ফ্রি একদম স্মুথ বলগুলো আমি তৈরি করে নিয়েছি। তো এখানে আমাদের 1 কেজি পরিমাণ মিষ্টি দিয়ে মোট 11টা মিষ্টি হয়েছে। এখন মিষ্টিগুলোকে আমি শিরাতে কুক করব। এর জন্য আগে থেকে একটা প্যানের মধ্যে আমি দিয়ে দিয়েছি 5 কাপ পানি আর 1 কাপ চিনি। ফ্লেভারের জন্য আমি এখানে 4টা এলাচ ফাটিয়ে দিয়েছি। এখন এই শিরাটা ভালো মতো ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। শিরাটা ভালো মতো ফুটে উঠলে একে একে আমি মিষ্টিগুলোকে দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো আমি এক এক করে দিচ্ছি, একবারে অনেকগুলো দেওয়া যাবে না, এতে করে শিরার টেম্পারেচারটা কমে যাবে। একটা একটা করে মিষ্টি আমি এখানে দিয়ে দিলাম। এখন মিষ্টিটাকে আমি এরকম ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব প্রায় 10 মিনিট। এই 10 মিনিট আর ঢাকনা আমি খুলবো না, আর এই 10 মিনিটের মাঝখানেই আমি মাঝে মাঝে একটু হাতল ধরিয়ে মিষ্টিগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে দেব। তো এভাবে আমি মিষ্টিগুলোকে রান্না করব প্রায় 30 মিনিট। 30 থেকে 35 মিনিটের মধ্যে মিষ্টিগুলো হয়ে যাবে। তো আমার এটা প্রায় 30 মিনিট সময় লেগেছে। আর মিষ্টিগুলো যদি মনে হয় যে শিরাটা একটু ঘন হয়ে যাচ্ছে, তাহলে সেখানে একটু গরম পানি অ্যাড করতে হবে। তো পাশের চুলায় একটা গরম পানি বসিয়ে রাখবেন, মানে ফুটন্ত গরম পানি। তো যদি এরকম একটুখানি মিষ্টির শিরাটা ঘন হয়ে যায়, সেক্ষেত্রে অল্প অল্প করে পানি এখানে অ্যাড করতে পারেন। তো এভাবে আমি টোটাল প্রায় 30 মিনিট মতো জাল করে নিয়েছি। আর দেখুন মিষ্টিগুলো ফুলে একদম ডাবল হয়ে গেছে, আর দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। যেহেতু আমি অল্প মিষ্টি বানাচ্ছি, এই জন্য মিষ্টির শেপগুলো একটু ডিফারেন্ট হয়েছে। যদি একদম প্যান ভরে যেত মিষ্টিগুলো, তাহলে অনেক সুন্দর আরও বেশি ভালো শেপ হতো। তো এই তো আমাদের মিষ্টিগুলো প্রায় 30 মিনিট জাল করা হয়ে গেছে। আর 30 মিনিট পরে দেখুন মিষ্টিগুলো একদম শিরার নিচে তলিয়ে গেছে। তার মানে বুঝতে হবে শিরাটা পারফেক্টলি মিষ্টিটা খেয়েছে আর ভালো মতো কুক হয়েছে। এখন একটা মিষ্টি আমি উঠিয়ে একটা ঠান্ডা পানির গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই যে দেখুন মিষ্টিটা একদম নিচে ডেবে গেছে, তার মানে মিষ্টিটা হয়েছে। এ পর্যায়ে এখন মিষ্টিগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। তো আগে থেকে যে আমরা চিনির শিরাটা বানিয়ে রেখেছিলাম, মিষ্টির শিরা, সেই শিরাতে আমি এই মিষ্টিগুলোকে দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে মিষ্টিটা খুবই গরম ফুটন্ত রয়েছে, আর শিরাটা মোটামুটি ঠান্ডা। এই শিরার মধ্যে এখন মিষ্টিটাকে আমি রেখে দেবো 2 ঘন্টা। অবশ্যই 2 ঘন্টা এই মিষ্টি শিরার মধ্যে রেখে দেবেন, তাহলে মিষ্টিটা খেতে অনেক বেশি ভালো হয়। তো আমি এর ভেতরে প্রায় 2 ঘন্টা রেখে দিচ্ছি। তো সবথেকে ভালো হয় যদি মিষ্টিটা বানিয়ে এই শিরার মধ্যে সারা রাত রেখে দেন, তাহলে আরও বেশি ভালো টেস্ট হয়। কিন্তু আমি যেহেতু ভিডিও করছি, এই জন্য আমি 2 ঘন্টা পরে আপনাদেরকে দেখাবো। আর এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে, মাশাআল্লাহ। আর যেহেতু মিষ্টিগুলো ভালো মতো কুক হয়েছে আর শিরাটা পারফেক্টলি ঢুকেছে, এই জন্য মিষ্টিগুলো দেওয়া মাত্রই দেখবেন এরকম নিচে নেমে গেছে, তার মানে আপনাদের মিষ্টিটা একদম পারফেক্ট হয়েছে। তো এই মিষ্টি কিন্তু রেগুলার রসগোল্লার মতো না, এটা হচ্ছে একদমই স্পঞ্জি রসগোল্লা। অনেকের কাছে এটা অনেক বেশি মজা লাগতে পারে, আবার অনেকের কাছে এটা অন্যরকমও লাগতে পারে। তো যাদের কাছে স্পঞ্জ রসগোল্লা ভাল লাগে তাদের জন্য এটা একদম পারফেক্ট রেসিপি। আর যারা রেগুলার রসগোল্লা পছন্দ করেন, সেই রেসিপি আমার চ্যানেলে রয়েছে, আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অবশ্যই চেক করে নেবেন। তো এখন দেখাই মিষ্টিটা কতটা পারফেক্ট হয়েছে। দেখুন একদম স্পঞ্জি, রসে টইটম্বর। তো আশা করি আজকের রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর নতুন ভিডিওগুলোর আপডেট পেতে অবশ্যই বেল বাটনটা অন করে রাখবেন, তাহলে নোটিফিকেশন আপনাদের। আজকে বিকেলের নাস্তার জন্য একটা মজার রেসিপি নিয়ে চলে এসেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে তৈরি করে দেখাবো মিনি মোগলাই পরোটা। মোগলাই পরোটা তো আমাদের ছোট বড় সবারই খুব পছন্দের, কিন্তু অনেক সময় দেখা যায় রুটি অনেক বড় বেলতে যেয়ে হাত ব্যথা হয়ে যায়। তখন ছোট ছোট রুটি বানিয়ে আপনারা এরকম মোগলাই পরোটা বানাতে পারবেন। এটা খেতে মাশাআল্লাহ কোনো অংশে কম হবে না, আর খুবই মজার হবে। তাহলে চলুন আমরা ঝটপট রেসিপিটা দেখে নিই।
তো ভিডিওটা শুরু করার আগে অবশ্যই একটা লাইক দেবেন। আপনাদের একটা লাইক আমাকে অনেক বেশি উৎসাহ দেয়। তো মিনি মোগলাই পরোটা তৈরি করার জন্য আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। তো পরোটাটা তৈরি করতে অবশ্যই ময়দা ব্যবহার করতে হবে, এতে করে পারফেক্ট একটা রেজাল্ট পাওয়া যাবে। তো এর সাথে আমি মিশিয়ে দিলাম 1/2 চা চামচ লবণ আর 1 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। আপনারা চাইলে এখানে ঘিও ব্যবহার করতে পারেন। এখন তেলটা দেওয়ার পরে খুব ভালো মতো আমি ময়দার সাথে মিশিয়ে নেব। সব কিছু ভালো করে মিশে গেলে অল্প অল্প রুম টেম্পারেচারের পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিতে হবে। যেমনটা রুটি বা পরোটা তৈরি করতে আমরা ডো তৈরি করি, ঠিক সেরকম একটা ডো তৈরি করতে হবে। তো এরকম আমাদের ডো তৈরি হয়ে গেছে। এখন এই ডোটাকে অবশ্যই রেস্টে রাখতে হবে। তো আমি এটা রেস্টে রাখবো প্রায় 20 মিনিটের জন্য। এতে করে ডোটা অনেক বেশি সফট হয়ে যাবে আর তখন আমাদের বেলতে অনেক বেশি সুবিধা হবে। তো আমি ভেতরের যে ডিমের পুরটা তৈরি করার জন্য এখানে নিয়েছি কুচি করে রাখা পেঁয়াজ আর কাঁচামরিচ। তো পেঁয়াজ এখানে 1/2 কাপ মতো আছে আর কাঁচামরিচ স্বাদ মতো আপনারা নিয়ে নেবেন। আর ওইখানে দিয়ে দিলাম 1/4 টিস্পুন লবণ আর 1/2 চা চামচ চাট মশলা। যদি হাতের কাছে চাট মশলা না থাকে না দিলেও হবে, তবে দিলে একটা সুন্দর ফ্লেভার পাওয়া যায়। সাথে আমি এখানে একটা ডিম দিয়ে দিলাম, সাথে আরও দিয়েছি 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। এখন সব কিছুকে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে একটা ডিমের পরিবর্তে 2টা ডিমও ব্যবহার করতে পারেন। তবে যেহেতু আমরা নতুন মানুষ, আমাদের ডিমটাকে হ্যান্ডেল করতে একটু প্রবলেম হবে। তো এই জন্য একটা ডিম দিয়েই প্রথমে চেষ্টা করবেন। 2টা ডিম দিলে অনেক সময় দেখা যায় যে অনেক বেশি লিকুইডই হয়ে যায়, তখন ফোল্ড করার সময় ডিমটা বেরিয়ে আসে। তো এই জন্য আমি একটা ডিম দিয়েই করছি। এতে টেস্টের কোনো পরিবর্তন হবে না, টেস্ট এরকম মজাই লাগবে। তো এটা কোনো ভয় পাওয়ার কিছু নেই। তো এদিকে আমাদের ডোটা একদম সেট হয়ে গেছে আর ডো থেকে আমি মোট 6টা ভাগে ভাগ করে নিয়েছি। আপনারা চাইলে এর থেকে আরও ছোট করেও নিতে পারেন। এখন এখান থেকে একটা ডো রেখে বাকি ডোগুলো আমি ঢেকে রাখবো। আর এই ডোটাকে আমি অল্প একটু ময়দা দিয়ে খুব ভালো মতো বেলে নিচ্ছি। একদম পাতলা করে বেলতে হবে। যদি এই রুটিটা অনেক বেশি মোটা হয় তখন কিন্তু পরোটা খেতে ভালো লাগবে না। তাই একদম যতটা সম্ভব পাতলা করা যায় ততটা সম্ভব পাতলা করে নিতে হবে। এখন যে ডিমের মিশ্রণটা ছিল সেখান থেকে আমি 1 চা চামচ ডিম দিয়ে দিলাম এখানে, আর এভাবে আমি ফোল্ড করে নেব। এখন পরোটাটা আটকে রাখার জন্য আমি ডিমের একটুখানি অংশ পরোটার গায়ে লাগিয়ে দিচ্ছি, মানে রুটির গায়ে লাগিয়ে দিচ্ছি, তারপরে আবার একটু ফোল্ড করে নিচ্ছি। ঠিক এভাবে করলে রুটিটা আর খুলে আসবে না, মানে ভেতরের পুরটাও আর বেরিয়ে আসার কোনো সম্ভাবনা নেই। তো এবার এই সাইডটাও আমি এভাবে লাগিয়ে দিলাম, অন্য অপর সাইডটাও এরকম ডিমের অংশ লাগিয়ে এটাও আমি এভাবে মুখ বন্ধ করে দিচ্ছি। তো এই তো আমাদের একটা মোগলাই পরোটা রেডি হয়ে গেল। ঠিক একইভাবে আমি এখন সবগুলো তৈরি করে নেব। যদি এই ডিম দিয়ে এটা না করতে চান তাহলে সেক্ষেত্রে এখানে পানিও ব্যবহার করা যাবে। মোট কথা আমাদের খুব ভালো মতো এটাকে সিল করতে হবে। এটা যদি ভালো মতো সিল না হয় তাহলে তেল ঢুকে যাবে ভেতরে, আর তেলের ভেতরে ডিমটা বেরিয়ে যাবে, তখন দেখতেও ভালো লাগবে না। তো এই দিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটা তৈরি করে দেখাচ্ছি। ঠিক একইভাবে আমি এটা তৈরি করে নিচ্ছি। তো আমার একটা ডিম দিয়ে 6টা মোগলাই পরোটা তৈরি হয়েছে। আপনারা যদি আরও বেশি করে বাড়িয়ে নেন তাহলে এখানে আরও সব কিছুর পরিমাণ একটু বেশি করে বাড়িয়ে নিতে হবে। তো আমারটা খুব বেশি যে ছোট হয়েছে মোগলাই পরোটা তা নয়, মানে মোটামুটি ছোট হয়েছে। যদি আরও ছোট করেন তাহলে এখানে 8টা পর্যন্ত করতে পারবেন। তো এভাবে আমি সবগুলো প্রথমে বানিয়ে নিয়েছি। এখন ডুবো তেলে এটাকে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এটা শ্যালো ফ্রাইও করে নিতে পারেন, তবে সুন্দর মতো ফোলার জন্য আমি এরকম ডুবো তেলে ভেজে নিচ্ছি। এতে করে মানে টেস্টের কোনো পার্থক্য নেই। আপনারা শ্যালো ফ্রাই করে নিলেও এটা কোনো প্রবলেম হবে না। তবে এরকম ডুবো তেলে ভেজে নিলে পরোটাটা অনেক বেশি ক্রিস্পি হয় আর একদম দোকানের মতো টেস্ট পাওয়া যায়। তো এর জন্য আমি ডুবো তেলে ভেজে নিয়েছি। তো প্রথমে আমি ডুবো তেলটা মোটামুটি গরম করে নিয়েছিলাম, তারপরে এই পরোটাগুলোকে দিয়ে মিডিয়াম হিটে আমি এটাকে ভেজে নিয়েছি। যদি তেলের টেম্পারেচারটা একটু বেশি গরম হয় সেক্ষেত্রে দেখবেন যে এই পরোটাগুলোর গায়ে বাবলসের মতো ছোটো ছোটো মানে তৈরি হয়েছে, এটাও দেখতে ভালো লাগে। তো আমার প্রথম দুইটা এরকম স্মুথ হয়েছিল, পরেরটা বেশ গরম তেলের মধ্যে দিয়েছিলাম বলে ওপরটা একটু মানে বাবলসের মতো হয়েছিল। তো এভাবে আমি সবগুলোকে ভেজে নিয়েছি। আর চেষ্টা করবেন একটু সময় নিয়ে ভাজতে, যাতে ভিতরে ডিমটা কাঁচা থেকে না যায়, খুব ভালো মতো কুক হয়। তো এটাকে আমি এখন তেল ঝরিয়ে কিচেন টিস্যুর ওপরে উঠিয়ে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম ফুলে একদম গোলুমুলু হয়ে গেছিলো। ঠিক একইভাবে এখন বাকিগুলোকেও আমি ভেজে নিচ্ছি।
আর এগুলো দেখুন উপরটা একটু বাবলসের মতো হয়েছে, মানে এটা কিন্তু একদম দোকানের মতো। তো আপনাদের পছন্দ মতো আপনারা যে কোনোভাবে ভেজে নিতে পারেন। তো এই তো আমাদের পারফেক্ট মোগলাই পরোটা একদম রেডি হয়ে গেল। আর দেখুন দেখতে মাশাআল্লাহ একদম দোকানের মতোই হয়েছে, আর টেস্টও খুবই মজা হয়েছিল। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন যে সবাই এত পছন্দ করছে যে দোকান থেকে আর মোগলাই পরোটা কেনার কোনোই প্রয়োজন নেই। আর এই পরোটাগুলো ওপরে যদি একটু চাট মশলা ছড়িয়ে খাওয়া যায়, আহা কী যে মজা খেতে, সাথে যদি দুধ চা থাকে তাহলে তো আর কথাই নেই। তো অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর আপনাদেরকে দেখাই দেখুন কতটা পারফেক্ট হয়েছে, একদম দোকানের মানুষ যেমনভাবে কাটে আমি সেভাবেই কেটেছি। আর খুবই মুচমুচে আর একদম মানে ক্রাঞ্চি হয়েছে, আর ভেতরটা খুব ভালো মতো কুক হয়েছে। তো এই তো তাহলে আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর যদি আপনাদের কোনো ভিডিও রিকোয়েস্ট থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে পরবর্তী বৈশাখী স্পেশাল একটা মজার রেসিপি নিয়ে চলে এসেছি। তৈরি করে দেখাবো মুড়ির মোয়া। এটা খেতে মাশাআল্লাহ খুব মজার হয়, ছোটোবেলায় আমরা সবাই খেয়েছি। আর এটা তৈরি করা খুবই সহজ। তাহলে চলুন আমরা ঝটপট রেসিপিটা দেখে নিই। তো মুড়ির এই মোয়াগুলো তৈরি করার জন্য আমাদের লাগছে মুড়ি। আমি এখানে 3 কাপ পরিমাণ মুড়ি নিয়েছি। আর মুড়িগুলো হালকা একটু আমি ভেজে নেব, এতে করে মুড়িটা অনেক বেশি ক্রিস্পি হয়ে যাবে। আর এরকম একটু ভেজে নিলে অনেক বেশি টেস্ট হয়, আর মোয়াগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকে। মুড়িটা ভাজা হয়ে গেলে প্লেটে আমি উঠিয়ে নেব, আর ওই প্যানটা ভালো মতো পরিষ্কার করে ধুয়ে দিয়ে দেবো 1 কাপ পরিমাণ খেজুর গুড়। আমি এরকম কুচি করে কেটে নিয়েছি। সাথে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পানি। এখন অপেক্ষা করব সব কিছু খুব ভালো মতো গলে যাওয়া পর্যন্ত। তো আমি যেহেতু অল্প পরিমাণে পানি দিয়েছি, এটা ভালো মতো গলে গেলেই আমাদের শিরাটা রেডি হয়ে যাবে। তো আমি অপেক্ষা করছি খুব ভালো মতো গলে যাওয়া পর্যন্ত। যখন খুব ভালো মতো গলে গেছে আমি আরও প্রায় 30 সেকেন্ড মতো আমি এরকম ফুটিয়ে নিয়েছি। তারপর এরকম চেক করে দেখবেন, দেখবেন এরকম একটা স্টিকি তারের মতো সৃষ্টি হচ্ছে। এরকম মানে এটা পারফেক্ট শিরা তৈরি হয়েছে। এখন এর ভেতরে আমি আগে থেকে ভেজে রাখা মুড়িগুলো দিয়ে দিচ্ছি। আর মুড়িগুলোকে দিয়ে এই শিরার সাথে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। যদি এই সময় শিরাটা অনেক বেশি পাতলা হয় তখন কিন্তু মুড়িটা নরম হয়ে যাবে। তো এজন্য খুব স্টিকি টাইপের একটা শিরা তৈরি করে তারপরে মুড়িটা এর ভিতরে মেশাতে হবে। আর অনবরত নেড়ে ছেড়ে আমি মিশিয়ে নেব। এ পর্যায়ে চুলার আঁচটা বন্ধ করে দিতে হবে। বন্ধ চুলায় গরম থাকতে থাকতে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো মতো মেশানো হয়ে গেলে এটাকে আমি নামিয়ে নেব। আর হালকা একটু ঠান্ডা হয়ে আসলেই আমি গরম গরম থাকতেই মোয়াগুলোকে বানিয়ে নিতে হবে। যদি অনেক বেশি ঠান্ডা করে মোয়া বানাতে চান তখন এই কী হবে, আপনার শিরাটা ক্রিস্টালাইজ হয়ে যাবে, তখন ভালো মতো গোল হবে না। তো হাত দিয়ে ভালো মতো চেপে চেপে আমি গোল করে নেব। তো এই সময় দেখবেন এরকম হাতের সাথে লেগে যাচ্ছে। তো এজন্য আমি হাতে সামান্য ঘি বা তেল মেখে নিতে হবে। ঘি বা হাতে তেল মেখে নিয়ে তারপর এভাবে প্রেস করে মোয়াটা বানিয়ে নিতে হবে। এই যে একটা আমাদের মোয়া রেডি হয়ে গেল। ঠিক একইভাবে আমি সবগুলো এখন বানিয়ে নেব। এটা এখন একটু নরম দেখাচ্ছে, একটু পরে এটা শক্ত হয়ে যাবে। আর হাত দিয়ে খুব ভালো মতো প্রেস করে এই বলটা তৈরি করতে হবে। তো এই তো আমাদের মোয়াগুলো রেডি হয়ে গেল। ঠিক একইভাবে এখন সবগুলো তৈরি করে নেব। আর এই মোয়াগুলো খেতে মাশাআল্লাহ একদম দোকানের মতো হয়। যদি আরও কিছু ফ্লেভার এখানে অ্যাড করতে চান আপনারা চাইলে এখানে কিছু ফ্লেভার অ্যাড করতে পারেন। তো আমি এখানে শুধু গুড়ের ফ্লেভারটাই রেখেছি। আর দেখুন কত সুন্দর হয়েছে, একদম দোকানের মতো। আর খেতে মাশাআল্লাহ খুবই ভালো ছিল। তাই অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমাদের প্রবাসে তো এরকম মোয়া খুব কম পাওয়া যায়, তাই এখন বাসায় বানিয়ে নিতে পারবেন খুব সহজে। তাহলে আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।